সঞ্জয় রায় ছাড়া আর কে আছে সেইটা সম্পর্কে রায়ে কি বলা থাকে সেটা দেখতেও আমরা আগ্রহী। এবং এটা ঘটনা আমাদের যা পর্যবেক্ষণ যে মুষ্টিমেয় কিছু প্রভাবশালী মানুষের স্বার্থ রক্ষা করে চলে আমাদের বিচার ব্যবস্থাও, সাধারণ অত্যাচারিত নিপীড়িত মানুষের স্বার্থ সেভাবে রক্ষিত হয় না। সিবিআই চার্জশিটে এখনও কোথাও বলা নেই যে খুনটা সেমিনার রুমেই হয়েছে। তাহলে খুনটা কোথায় হলো সেটাই ঠিক হলো না, আর কে করলো সেটা আগে। যে সেমিনার তাতে বলছে ধস্তাধস্তি হয়েছে, মেয়েটির শরীরে যে কটা চিহ্ন মানে ক্ষতচিহ্ন আঘাতের চিহ্ন পোস্টমর্টম রিপোর্টে রয়েছে সেইগুলো কিন্তু বেশিরভাগই সে নিজেকে বাঁচাতে গিয়েছে বলে ধস্তাধস্তি ছিল। অথচ সিএফএসের রিপোর্ট বলছে যে ওখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। ধর্ষক গ্লাভস পরে ধর্ষণ খুন করতে যায়, তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, এবং যদি সে ধর্ষণ সত্যি করে থাকে তাহলে হচ্ছে যে আপনারা জানেন যে মেয়েটির শরীরে যে সাদা থকথকে তরলটা পাওয়া গেছিল পোস্টমর্টেম উল্লেখ, যেটা বীর্য হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল, কিন্তু সেটা বীর্য নয় বলে রিপোর্ট এসছে। তাহলে ধরে নিতে হবে যে হচ্ছে যে সে হয়তো কন্ডম ব্যবহার করেছিল। তো তাহলে কি এটা পরিকল্পিত ছিল? যদি হচ্ছে যে একজন ধর্ষক হচ্ছে যে খুনি সে যদি গ্লাভস পরে যায়, কন্ডম ব্যবহার করে নিয়ে যায় ক্যারি করে, তাহলে বুঝতে হবে যে এটা পরিকল্পিত। তাহলে সেই পরিকল্পনাটা কেউ একা করলো নাকি সঙ্গে আর কেউ ছিল ষড়যন্ত্রকারী? তারা কারা? এই যে অনুপ দত্ত ওকে ফোন করে ডেকে নিয়ে এসছেন, এসআই অনুপ দত্তর মোটিভ কি? কেন ডেকেছিলেন সঞ্জয় রায়কে? এরা যে ওখানটাতে পুলিশের সহায়তায় গিয়ে মৃতদেহের খুব কাছে গিয়ে সমস্ত বিছানা টান করে রাখেনি, সব আসবাব রাখেনি, তার তো হচ্ছে যে কিছু পাওয়া যাচ্ছে না। কেন গেছিল ওরা? কি করতে গেছিল? আপনার মনে হয় যে হচ্ছে ডিসি নর্থ, যিনি হচ্ছে যে মোটা 500 টাকার বান্ডিল যার মায়ের হাতে গুঁজে দিতে গেছিলেন, তিনি তার বেতনের টাকা থেকে দিয়ে দেয় না সরকার, সেই বেতনের টাকা থেকে এটিএম থেকে তুলে ওকে দিতে গেছিল হচ্ছে নির্যাতিতার মাকে? তাহলে কে টাকা দিয়েছিল ডিসি নর্থকে? বাকি অপরাধীরা এই সঞ্জয়কে বলির পাঠা করে দিয়ে ছাড়া পেয়ে যাবে, এটা হচ্ছে যে বাংলার মানুষ অন্তত মেনে নেবে না। এবং সে মেনে নেবে না বলেই আমরা আইনের প্রাঙ্গণে লড়াই 1 ইঞ্চিও ছাড়ব না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যেতে হয়, কালকে রায়ে যদি সেরকম কিছু থাকে, দরকার হলে সেই রায়কে চ্যালেঞ্জ করে হচ্ছে যে পরিবারের লোক উচ্চ আদালতে যাবে। সিবিআই তদন্তকারী সংস্থাতে মিনিমাম কমন সেন্স থাকলে তো, যে হচ্ছে যে এই এতগুলো ডিএনএ পাওয়া গেছে, একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে আর কয়েকজনের পাওয়া গেছে, তাহলে এদের ডিএনএগুলো কাদের সেটা তো বের করতে হবে। সেটা বের করতে গেলে কি করতে হবে? যে হচ্ছে প্রথমে হচ্ছে যে নমুনা সংগ্রহকারীদের আগে করে নিল, তারপরে করতে হবে ওই সিসিটিভিতে 68 জনে যে দেখা গেছে ওই রাত্রে যাদের ওই বিল্ডিংয়ে ডিউটি ছিল, যাদের সাথে ও খাওয়া দাওয়া করেছে, লাস্ট বার ডিনার করেছে ইত্যাদি মেয়েটি, এইসবগুলো, এবং পরের দিনে যাদেরকে ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে হচ্ছে যে যারা মৃতদেহের পাশে ঘুরেছে, এই যে ডাক্তার সুশান্ত রায়, অভিক দে ইত্যাদি, বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকেও সন্দেহে ঊর্ধ্বে রাখা যাবে না। ফলে এদের সবাইকে ডেকে ভাই একটা করে স্যাম্পেল নিয়ে নাও, দিয়ে ম্যাচ করো কার সাথে মিলছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কি ওর যে যৌনাঙ্গ যেটা নেওয়া হয়েছিল, যার মধ্যে ওই সাদা থকথকে চ্যাটচেটে তরল নমুনাটাও ছিল, যার ওজন 151 গ্রাম, যেটা পোস্টমর্টমে লেখা আছে, সেটা বীর্য নয়, এটা রিপোর্ট বলা আছে। কিন্তু বীর্য নয় যদি, তাহলে যোনির ভিতরে আর কি সাদা থকথকে চ্যাটচেটে তরল পদার্থ একটা 31 বছরের হচ্ছে যে মেয়ের যোনির ভিতরে কি থাকতে পারে? তাহলে সেটা কেমিক্যাল অ্যানালিসিস করে বের করতে হবে যে না, ঠিক আছে, ওটা বীর্য নয়, কিন্তু এই আছে। ওরা শুধু বীর্য নয় এইটুকু রিপোর্ট দিয়েছে, জিনিসটা কি সেটা তো বলতে হবে। কোনো ওষুধ, কোনো অন্য কোনো অত্যাচার, আমি ওটা কি সাদা থকথকে তরল হচ্ছে যে ওরা যখন নমুনা নিয়েছে তখনও তরল ছিল, নিশ্চয়ই ওটা সিমেন্টের গোলা নয়। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 5 মাস ধরে যে খবর আমাদের সকলের নজরে আছে সেটি হচ্ছে আরজিকর কাণ্ড। এই আরজিকর কাণ্ড এমনই একটি ঘটনা যেটি শুধুমাত্র বাংলায় নয়, তার পাশাপাশি সারা ভারতবর্ষ এবং বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সেই রকম একটা হাড়হিম করা আরজিকর কাণ্ড এবং কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের
আগামীকাল সোমবার সাজা ঘোষণা হতে চলেছে শিয়ালদহ আদালতে। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ শনিবার দোষী সাব্যস্ত হয়ে গেছে সঞ্জয় রায়। বিচার কি পেল? উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে নাগরিক সমাজ একাধিকবার তোলপাড় করেছে শহরকে। কিন্তু প্রশ্ন একটাই, বিচার কি পেল শহর? বিচার কি পেল সত্যি অভয়া? আচ্ছা, যে সমস্ত রহস্যগুলো রয়েছিল সেই রহস্যের কি উদ্ঘাটন ঘটল? নাগরিক সমাজের মনে কিন্তু এখনও একাধিক বিষয় সংশয় রয়েই গেছে। তার কারণ তারা মনে করছেন সুবিচার হয়নি এই বিচারটা। আমরা আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের মধ্যে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব, আরজিকর আন্দোলনের পুরো ভাগে যাকে প্রথম থেকে আপনারা দেখে এসেছেন এবং তার আন্দোলনের সময় একাধিকবার তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামী, নমস্কার স্যার, ইমেজ বেঙ্গলে স্বাগত। স্যার, গতকাল যে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়, আপনারা দেখলেন যে অভয়াকাণ্ডে একজন শাস্তি পেল বা আগামীকাল তার সাজা ঘোষণা। আপনারা কতটা খুশি? না, খুশি হবার কোনো কারণ নেই। প্রথম কথা যে সঞ্জয় রায় দোষী বিচারক মনে করেছেন, কিসের ভিত্তিতে মনে করেছেন সেটা আমরা রায় বেরোলে তবে রায়টা পড়ে বুঝতে পারবো যে সঞ্জয় রায় সত্যিই দোষী কিনা, কেন তিনি দোষী মনে করছেন সেটা। দ্বিতীয় কথা, সঞ্জয় রায় ছাড়া আর কে কে আছে সেইটা সম্পর্কে রায়ে কি বলা থাকে সেটা দেখতেও আমরা আগ্রহী। যে একা সঞ্জয় রায় দোষী, আর কেউ ছিল না, এরকমটা কি বিচারক বলতে চাইছেন? নাকি বলতে চাইছেন যে সঞ্জয় রায় একজন দোষী, অন্য দোষীদেরও খোঁজা হচ্ছে? আমরা এখনও যেটা মনে করছি যে বিচার এখানে শেষ হয়ে যাবে না। এই বিচারটা যেটা কালকে রায়দান হবে সেটা খণ্ডিত বিচার, একটা অংশের বিচার, একজন অপরাধীর শাস্তি যদি অপরাধীও হয়ে থাকে সেটা তো নিশ্চয়ই আদালত বিচার করেই দেখেছে। কালকে রায় পড়লে বোঝা যাবে যে কোন কোন প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী বলছেন উনি। কিন্তু লড়াই, আইনি লড়াই এরপরেও চলবে। আপনারা জানেন যে নির্যাতিতার মা বাবা, পরিবার এবং আমরা যারা অভয়ার বৃহত্তর পরিবার তাদের সঙ্গে আছি, পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই হাইকোর্টে অ্যাপিল করা হয়েছে যে সিবিআইয়ের যে তদন্ত, প্রাথমিক যে চার্জশিট যেটা জমা পড়েছে, সাপ্লিমেন্টারি তো এখনও পড়েনি, তাহলে প্রাথমিক চার্জশিটে যে যে প্রশ্নগুলির কোনো উত্তর নেই সেই প্রশ্নগুলিকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টেও একটা আবেদন জানিয়েছেন পরিবার এই সপ্তাহে, চলতি সপ্তাহে। সেটারও আগামী সপ্তাহে শুনানি হবার সম্ভাবনা জোরালো। ফলে সুপ্রিম কোর্টের কাছে যে তিনটি আবেদন রেখেছেন পরিবারের আইনজীবীরা, যে হয় হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চে যেখানে অ্যাপিল করা হয়েছে, তীর্থঙ্কর চন্দ্র বিচারপতি, মাননীয় বিচারপতি, তার বেঞ্চে তাকে অ্যালাউ করা হোক মনিটর করবার জন্য এই বাকি যে দিকগুলো এখনও রিপোর্টে চার্জশিটে আসেনি সেইগুলো, অথবা ওনাকে যদি একজনকে না করেন তাহলে ডিভিশন বেঞ্চকে অ্যালাউ করা হোক। আর সেটাও যদি সুপ্রিম কোর্ট না মনে করে তাহলে সুপ্রিম কোর্ট নিজেই একটু শুনানি করুক যে হচ্ছে যে এই দিকগুলো যেগুলো এখনও সিবিআই দেখেনি মনে হচ্ছে ইত্যাদি। আর সুপ্রিম কোর্ট নিজে যে মামলাটা করেছিল সুমোটো, যেটা জানুয়ারিতে শেষ শুনানি হয়েছিল, মানে ডিসেম্বরে, আবার মার্চে হবার কথা, তাহলে তার ডেট আগিয়ে নিয়ে এসে বা কোনোভাবে যদি হচ্ছে তারা শুনানি করতে পারে, বা হচ্ছে নতুন করে আর একটা মামলা যুক্ত করে সেটারও শুনানি করতে পারে। এতগুলি অপশান রয়েছে সুপ্রিম কোর্টের হাতে। আমার ধারণা আমাদের দেশের বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রী হলেও, যদিও অনেক সময়ই মনে হয়, এবং এটা ঘটনা আমাদের যা পর্যবেক্ষণ, যে মুষ্টিমেয় কিছু প্রভাবশালী মানুষের স্বার্থ রক্ষা করে চলে আমাদের বিচার ব্যবস্থাও, সাধারণ অত্যাচারিত নিপীড়িত মানুষের স্বার্থ সেভাবে রক্ষিত হয় না, এটা ঘটনা। কিন্তু তারপরেও আমাদের কিছুটা আস্থা রাখতে হচ্ছে বিচার ব্যবস্থার উপরে যে তারা এই ব্যাপারটা সম্পূর্ণ উড়িয়ে দেবেন না। এবং সেক্ষেত্রে কালকের যে রায়, সেই রায়ে সঞ্জয় রায়কে শাস্তিদানের সঙ্গে সঙ্গে আর বাকি অপরাধীদের সম্পর্কে নিম্ন আদালতের বিচারক কী কী পর্যবেক্ষণ রেখেছেন
কোন কোন সিবিআই চার্জশিটে কী কী গ্যাপ তিনি দেখেছেন, এইটা হচ্ছে খুব জরুরি হবে উচ্চ আদালতে, মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে শুনানি তার ক্ষেত্রে, কারণ এই রায়ের কপি তো জমা পড়বে। ফলে সেই দিকে আমরা তাকিয়ে আছি এবং আমরা আশাবাদী যে নিম্ন আদালতের বিচারক শুধুমাত্র সঞ্জয় রায় একাদশী, একাই অপরাধী, আর কেউ ছিল না, এই রায় আশা করি তিনি দেবেন না, কারণ তথ্য প্রমাণ যা আমরা দেখছি উনিও দেখছেন। সুতরাং হচ্ছে যারা শুধুমাত্র সঞ্জয় রায়কেই দোষী প্রমাণিত করে প্রথম দিন থেকে চাইছিলেন 7 দিনের মধ্যে ফাঁসি, কেউ বলছিলেন এনকাউন্টার, কেউ বলছিলেন কলকাতা পুলিশ দারুণ কাজ করেছে, তাদের উল্লসিত হবার মতো কিছু রায় অন্তত কালকে হচ্ছে না আমার ধারণা, বা আমাদের ধারণা যে হচ্ছে যে সঞ্জয় রায়ের শাস্তি হলেও বাকি যে আরও অপরাধী আছে তাদের সব ইনভলভমেন্ট, জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কি ইনভলভমেন্ট, অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তার কি ইনভলভমেন্ট, অন্য আর কী সম্ভাবনা, সেই দিকগুলোও নিশ্চয়ই আদালতের নজর এড়ায়নি এবং কালকে রায়ে তার উল্লেখ থাকবে বলেই আমরা আশা করছি। কিন্তু স্যার একটা বিষয় হচ্ছে যে গতকাল এই ঘটনার পর বা এই সাজা ঘোষণার পর সঞ্জয় রায়ের যিনি আইনজীবী ছিলেন কবিতা সরকার, তিনি তার বক্তব্যে যেটা জানিয়েছেন যে কবিতা সরকার বলছেন যে তার যে মক্কেল অর্থাৎ সঞ্জয় রায়কে যেভাবে সাজা ঘোষণা করা হলো সেক্ষেত্রে সিবিআই 11 দফা প্রমাণের ভিত্তিতে তাকেই সাজা দিল, কিন্তু এটা কিন্তু কোনোটাই ডাইরেক্ট এভিডেন্স নয়, সবটাই হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। তার পাশাপাশি একটা তথ্য উনি দিয়েছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের সকলের, সেটা হচ্ছে ভিজারা রিপোর্ট। এখনও কিন্তু ভিজারা রিপোর্ট এসে পৌঁছায়নি। সেক্ষেত্রে যদি ভিজারা রিপোর্টটা পজিটিভ হয়ে থাকে তাহলে এই যে সঞ্জয় রায় দোষী এটা পুরোটাই কিন্তু বদলে যেতে পারে। আপনি একজন চিকিৎসক, আমি আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছে আসবো। দেখুন, সঞ্জয় রায়ের উকিল যেটা বলছেন সেটা খুব সত্যি কথা যে সাধারণত আমাদের নিয়মে আইন, আমাদের যা প্রচলিত আইন আছে সেখানে আমাদের আইন ব্যবস্থার মূল সুর হচ্ছে যে 100 জন অপরাধী যদি আইনের ফাঁক গলে ছাড়াও পেয়ে যায় তাও ভালো, কিন্তু একজনও নিরপরাধ মানুষ যেন কোনোভাবে শাস্তি না পায়। এখন সেই জন্যই সেটা নিশ্চিত করতে আমাদের আইন ব্যবস্থা যেটা করেছে সেটা হচ্ছে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে আমাদের মনে হচ্ছে তাহলে এই রকম অপ্রত্যক্ষ প্রমাণ দিয়ে কাউকে সাজা দিয়ে দেওয়া যায় না, বিশেষ করে সর্বোচ্চ সাজা যেখানে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মতো সাজা তো দিয়ে দেওয়া যায়ই না। তো সেটা নিশ্চয়ই কাল সাজা ঘোষণা হলে, আমরা রায়দান হলে তবেই বুঝতে পারবো, কোনো জল্পনা কল্পনা করে লাভ নেই। আর যদি নিম্ন আদালতে সেরকম কিছু হয়েও থাকে যে ডিরেক্ট এভিডেন্স ছাড়া হচ্ছে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সে দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে এটা নিশ্চিত থাকবেন যে হাইকোর্টে গেলে সাজা লঘু হয়ে যাবে, অথবা হচ্ছে এরকম তো হামেশাই হয় যে নিম্ন আদালতে ফাঁসি আদেশ হয় বা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়, গিয়ে উচ্চ আদালতে আপিল করে, সেখানে মামলা শুনানির পরে দেখা যায় সাজা লঘু হয়ে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে সেখানে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া এখনও সবচেয়ে বড় কথা সিবিআই যা চার্জশিট দিয়েছে তার উপরেই তো হচ্ছে বিচারটা হচ্ছে। সিবিআই চার্জশিটে এখনও কোথাও বলা নেই যে খুনটা সেমিনার রুমেই হয়েছে, তাহলে খুনটা কোথায় হলো সেটাই ঠিক হলো না, আর কে করলো সেটা আগে। যে তথ্য প্রমাণগুলো সিবিআই দিয়েছে যে দেখুন সেমিনার রুমে আপনি এই ঘরে যেমন ঢুকলেন তেমনি সেমিনার রুমের একটা দরজা আছে, সেই দরজার সামনে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, তাহলে সেমিনার রুমের দিকে যাওয়ার করিডরের একটা হচ্ছে ঢোকার একটা ফুটেজ আছে, সেইটাতে ওই 4টে কততে ঢুকেছে আর 27 মিনিট পরে বেরিয়েছে, এরকম একটা 30 মিনিট 31 মিনিটের গল্প একটা আছে। কিন্তু যেটা হচ্ছে যে সেমিনার রুমে যে ঢুকছে তার কোনো নেই। দ্বিতীয়ত হচ্ছে যে সেমিনার রুমেই যে খুনটা হয়েছে এটা সিবিআই এখনও বলতে পারছে না, এবং তথ্য প্রমাণ যা আছে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের যা রিপোর্ট তাতে বলছে ধস্তাধস্তি হয়েছে। মেয়েটির শরীরে যে কটা চিহ্ন, মানে ক্ষতচিহ্ন, আঘাতের চিহ্ন পোস্টমর্টম রিপোর্টে রয়েছে, সেইগুলো কিন্তু বেশিরভাগই সে নিজেকে বাঁচাতে গিয়েছে বলে ধস্তাধস্তি ছিল। অথচ সিএফএসের রিপোর্ট বলছে যে ওখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কোনো ব্লাড স্টেন পড়ে নেই, ওর কোনো আসবাব এদিক ওদিক হয়নি, মানে বিছানাপত্র, এমনকি ওর জামা কাপড়ও নির্যাতিতা মেয়েটি, আপনি বলুন তো কোন ধর্ষক গ্লাভস পরে ধর্ষণ খুন করতে যায়? তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, এবং যদি সে
ধর্ষণ সত্যি করে থাকে তাহলে হচ্ছে যে আপনারা জানেন যে মেয়েটির শরীরে যে সাদা থকথকে তরলটা পাওয়া গেছিল পোস্টমর্টেম উল্লেখ, যেটা বীর্য হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল, কিন্তু সেটা বীর্য নয় বলে রিপোর্ট এসছে, তাহলে ধরে নিতে হবে যে হচ্ছে যে সে হয়তো কন্ডম ব্যবহার করেছিল। তো তাহলে কি এটা পরিকল্পিত ছিল? যদি হচ্ছে যে একজন ধর্ষক হচ্ছে যে খুনি, সে যদি গ্লাভস পরে যায়, কন্ডম ব্যবহার করে নিয়ে যায় ক্যারি করে, তাহলে বুঝতে হবে যে এটা পরিকল্পিত। তাহলে সেই পরিকল্পনাটা কেউ একা করলো নাকি সঙ্গে আর কেউ ছিল ষড়যন্ত্রকারী? তারা কারা? এই যে অনুপ দত্ত ওকে ফোন করে ডেকে নিয়ে এসছেন, এসআই অনুপ দত্ত, অনুপ দত্তর মোটিভ কী? কেন ডেকেছিলেন সঞ্জয় রায়কে? এসব হাজারো একটা প্রশ্ন। তো হচ্ছে যে এখন সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে কিনা সেটা সঞ্জয় রায় বলতে পারবে। সোমবার বোধহয় ওনার কথা শুনবেন, 12:30টার সময় জাজ শুনবেন, তারপরে দ্বিতীয়ার্ধে রায় দেবে। আমরা তো জানি না যে সঞ্জয় রায়কে হচ্ছে যে দোষী না, মানে দুটো সম্ভাবনা রয়েছে, যে সঞ্জয় রায়ও দোষী অথবা হচ্ছে সঞ্জয় রায় হয়তো নির্দোষ, তাকে সম্পূর্ণ ফাঁসানোর চেষ্টা হয়েছে অন্যদের আড়াল করতে, দুটোই হতে পারে। সেটা কোনটা সেটা হচ্ছে সঞ্জয় রায়ের কথা শুনে যখন রায় দেবেন বিচারক, তখন বুঝতে পারবো আমরা। কিন্তু আমরা বলছি সঞ্জয় রায় যদি দোষী হয় ডেফিনেটলি ও শাস্তি পাক, সর্বোচ্চ শাস্তিই পাবে, কিন্তু বাকি অপরাধীদেরও ছাড়া যাবে না। বাকি অপরাধী কেন আমরা বলছি? যে এই যে গ্যাপগুলো, যে ধরুন সঞ্জয় রায় যদি একা দোষী হয়, তাহলে সন্দীপ ঘোষ কেন এত মরিয়া হয়ে সঞ্জয় রায়কে বাঁচাতে যাবে? সন্দীপ ঘোষের স্টাফও তো সে নয়, সন্দীপ ঘোষের ভাইও নয়, মানে বুঝতাম ভাই সন্তান কেউ একটা, যে তাকে বাঁচাতে সন্দীপ ঘোষের তো কেউ নয়। তো সঞ্জয় রায় দোষ করেছে, সে যদি ধরা পড়ে তাহলে সন্দীপ ঘোষের কী? বা ধরুন ওই হচ্ছে যে 3 ঘন্টা ধরে মৃতদেহ দেখতে দিল না মিতার মা বাবাকে, জলপাইগুড়ির ডাক্তার সুশান্ত রায়, বর্ধমানের ডাক্তার অবিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, মালদার তাপস চক্রবর্তী, দেবাশিস সোম আরজি করের, যার থাকার কথা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে, প্রসূন ওই যে ছেলেটি ডেটা এন্ট্রি অপারেটর, ন্যাশনাল মেডিকেল কলেজে কাজ করার কথা দেখা গেল, বা এই শান্তনুবাবু না কী নাম আমি ভুলে যাচ্ছি, ওনার যে আইনজীবী অধ্যক্ষের ঘনিষ্ঠ, এরা যে ওখানটাতে পুলিশের সহায়তায় গিয়ে মৃতদেহের খুব কাছে গিয়ে সমস্ত বিছানা টান টান করে রাখেনি, সব আসবাব রাখেনি, তার তো হচ্ছে যে কিছু পাওয়া যাচ্ছে না। কেন 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 গেছিল ওরা? কি করতে গেছিল? কতই তো ডাক্তার মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর্মী মারা যাচ্ছে, কই তো ছুটে যেতে দেখি না আমরা। তাহলে এরা কেন ছুটে গেছিল? সঞ্জয় রায়কে বাঁচাতে। আপনার হচ্ছে যে এটা সারা হচ্ছে যে দেশের কেউ বিশ্বাস করবে, সারা পৃথিবীর লোক এটা দেখছে, কেউ বিশ্বাস করে যে হচ্ছে যে সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার, তাকে সে ধর্ষণ খুন করেছে বলে তাকে বাঁচাতে এরা ছুটে গেল এতগুলো লোক। আপনার মনে হয় যে হচ্ছে ডিসি নর্থ, যিনি হচ্ছে যে মোটা 500 টাকার বান্ডিল যার মায়ের হাতে গুঁজে দিতে গেছিলেন, তিনি তার বেতনের টাকা থেকে, দিয়ে দেয় না সরকার, সেই বেতনের টাকা থেকে এটিএম থেকে তুলে ওকে দিতে গেছিল হচ্ছে নির্যাতিতার মাকে? তাহলে কে টাকা দিয়েছিল ডিসি নর্থকে? কার টাকা উনি কার জন্য দৌত্য করতে গেছিলেন? ডিসি নর্থ একজন আইপিএস অফিসার, সে ওই সিভিক ভলান্টিয়ারকে বাঁচাতে ছুটে গেছিল নিজের পকেট থেকে টাকা নিয়ে। ইন্দিরা মুখার্জি আইপিএস অফিসার, তিনি নিজে জেনে শুনেই যে অভিক দেখে ছবি ক্রপ করে তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তাকে আড়াল করার চেষ্টা করলো। কী নিয়ে বলুন তো, একজন মহিলা আইপিএস অফিসার, তার কী স্বার্থ থাকতে পারে? সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য অভিক দেখে আড়াল করছে। আমার ডিসি কি বলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাহেব লোক ঢোকালেন, 40 জন লোক ঢোকালেন 14 তারিখে রাত্রিবেলায়, ভাঙচুর করা হলো। যারা বলছে সেমিনার রুমে চল, সেমিনার রুমে, ওই 40 জনের পরিচয় আজ অব্দি দেয়নি। তাহলে কারা 40 জন সশস্ত্র লোক পাঠালো পুলিশকে লুকানোর নাটক করিয়ে নিষ্ক্রিয় রেখে? 40টা লোক গেল ভেঙে চুরে সব ঠিক করে দেবে বলে। হেলথ সেক্রেটারি নির্দেশে হচ্ছে যে ওখানে ডিএমই এবং প্রিন্সিপাল দিচ্ছে যে ভেঙে ফেলো ওই পাশের যে এটা। একটা যদি হচ্ছে যে রাজ্যের, সারা রাজ্যের যে কোনো হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে আপনি একটা ঘর ভেঙে আর একটা হচ্ছে সেখানটা রেনোভেশন করবেন, কত সময় লাগে জানেন? আপনি যেদিন মনে করবেন তার থেকে অন্তত 6 মাসের আগে শুরু করতে পারবেন না, সরকারি যা নিয়ম আছে। আপনি নোটশিট পাঠাবেন, ফাইল পাঠাবেন, অ্যাপ্রুভ হয়ে আসবে, নোট আসবে, এস্টিমেট হবে, রিভাইস এস্টিমেট হবে, সেই এস্টিমেট ভেটিং হবে, তারপরে টেন্ডার ফ্লোট হবে, বা হচ্ছে যে যদি অল্প টাকার হয় কোটেশন ফ্লোট হবে, সেই কোটেশনে 7 দিন সময় দিতে হবে, 7 দিন, টেন্ডার হলে 21 দিন, তারপরে সেটা খোলা হবে, সব হচ্ছে যে কম কেপ রেট দিয়েছে সিলেকশন হবে, তারপর ওয়ার্ক অর্ডার দেওয়া হবে, তারপর সাইট আইডেন্টিফিকেশান হবে, এতগুলো স্তর আছে।
আর ভাবুন 9 তারিখে অপরাধ ঘটেছে, 14 তারিখ যেদিন হচ্ছে যে হাইকোর্ট সিবিআইয়ের রায় দিয়েছে সেই দিনই সন্ধ্যাবেলায় হচ্ছে যে ভাঙা হয়েছে। সবার আগে কোথায় না, চেস্টের সেমিনার রুমের পাশের টয়লেটটা, সমস্ত স্টেপ জাম করে। তাহলে হেলথ সেক্রেটারি একজন আইএএস অফিসার, আপনার কি মনে হয় সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এইসব করেছে নাকি? ভাঙার নির্দেশ দিয়েছে। ফলে যে সঞ্জয় রায় যে একা নয়, এটা সারা বিশ্বের মানুষ জানেন। সঞ্জয় রায় দোষী কিনা আমরা জানি না, সঞ্জয় রায় দোষী হতেও পারে, নাও হতে পারে। দোষী হলে তার শাস্তি হবে, দোষী যদি না হয় নিরপরাধ, আমরা চাইবো যে তাকে হচ্ছে যে তার যেন শাস্তি, নিরপরাধ যদি হয় তাহলে তার যেন শাস্তি না হয়। সে তার দোষ কবুল করেছে কিনা আমরা জানি না, রায় দেখলে বুঝতে পারবো যে যদি কবুল করে থাকে তাহলে তো কিছু বলার নেই। আর যদি হচ্ছে যে তথ্য প্রমাণ হাজির করতে পারে সিবিআই তাহলেও ঠিক আছে, হয় তার কনফেশন অথবা ডিরেক্ট এভিডেন্স, এই দিয়ে যদি তাকে দেখা যায় দোষী, নিশ্চয়ই তার শাস্তি হবে। কিন্তু বাকি অপরাধীরা এই সঞ্জয়কে বলির পাঠা করে দিয়ে ছাড়া পেয়ে যাবে, এটা হচ্ছে যে বাংলার মানুষ অন্তত মেনে নেবে না। এবং সে মেনে নেবে না বলেই আমরা আইনের প্রাঙ্গণে লড়াই 1 ইঞ্চিও ছাড়ব না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে যেতে হয়, কালকে রায় যদি সেরকম কিছু থাকে, দরকার হলে সেই রায়কে চ্যালেঞ্জ করে হচ্ছে যে পরিবারের লোক উচ্চ আদালতে যাবে। সঞ্জয় রায়কে একা হচ্ছে যে দোষী প্রমাণিত করে যদি রায় হয়, আর যদি রায়ে এরকম কোনো উল্লেখ থাকে যে আপাতত সঞ্জয় রায় দোষটাই পাওয়া গেছে, ও প্রমাণ পাওয়া গেছে, তাই ওকে সাজা দিচ্ছি, আর বাকিদের ব্যাপারে হচ্ছে যে আরও তদন্ত চলবে বা আরও তদন্তের স্কোপ আছে, তো ওয়েলকাম করবো আমরা। এবং হচ্ছে যে আমাদের হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তার শুনানির দিকে তাকিয়ে থাকবো, সেখানে আমরা অ্যাডিশনাল ইনপুট হিসাবে রায়ের কপিটা দেবো। স্যার, একই রকমভাবে যেরকম আপনি বললেন যে এখনও পর্যন্ত কোথায় হয়েছে প্লেস অফ অকারেন্স সেটাই এখনও পর্যন্ত সঠিকভাবে জানতে পারা গেল না, অথচ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গেল। সেই ঘটনা সূত্র ধরেই আমি আর একটা কথা আপনাকে বলি যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট, যে ডিএনএ, সেই ডিএনএর মাল্টিপল ডিএনএর উপস্থিতি রয়েছে, তাহলে সেখানে সঞ্জয় রায় ছাড়া আরও কারা ছিলেন সেটাও যেরকম প্রশ্ন। একইভাবে 900 ঘন্টার যে সিসিটিভি ফুটেজ, সেখানে শুধুমাত্রই কি সঞ্জয় রায় ছিল সেটাও প্রশ্ন। এবং একইভাবে প্রধান বিচারপতি ছিলেন যখন, এখন তিনি প্রাক্তন ডিওয়াই চন্দ্রচূড়, তিনি যখন সিবিআই স্টেটাস রিপোর্ট দেয় মুখ বন্ধ খামে, তিনি কিন্তু প্রথমেই দেখে বলেছিলেন, বিচলিত হয়ে গেছিলেন, আমাদের শব্দটা একদমই পরিষ্কার মনে আছে, বিচলিত। তাহলে এই যে এতগুলো বিষয়, এটা কি শুধুই সঞ্জয়কে কেন্দ্র করে? মানে মানুষের মনে কিন্তু এটাই একটা বিরাট প্রশ্ন আজকের দিনে। সেটাই তো কথা, যে ধরুন সিএফএসএল যে রিপোর্ট পাওয়া গেল, রিপোর্টে এক তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি কোথাও। মানে ধরে নিতে হবে যে সঞ্জয় একা হলে যে সে গ্লাভস পরে সঙ্গে কন্ডোম নিয়ে সে গেছিলো, এবং হচ্ছে যে ধর্ষণ টর্ষণ করে মেয়েটির জিন্স টিন্স সমস্ত আবার গুছিয়ে ভাঁজ করে রেখেছে, যেমনভাবে বাড়িতে ভাঁজ করে রাখি আমরা সেরকম করে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ওর ডিএনএ পাওয়া গেল, ডিএনএ সঙ্গে আরও যে অ্যাডিশনাল ডিএনএ পাওয়া, যেটা কন্টামিনেটেড বলা হলো, তাহলে দুটো তো সম্ভাবনা। একটা হচ্ছে যারা যারা স্যাম্পেল নমুনা নিয়েছে, সংগ্রহ করেছে, ধরুন আপনি গেছেন, উনি গেছেন, 2-3 গেছে, ল্যাবরেটরিতে নিয়ে এসে কয়েকজন পরীক্ষা করেছে, তাহলে এক হচ্ছে সম্ভাবনা যে তাদের নমুনা মিশে যাওয়া। তাদের নমুনা মিশে গেলে বের করা খুব সহজ, পুলিশও জানে, সিবিআইও জানে কারা কারা গেছে, তাদের থেকে একটা নমুনা নেবে, তাদেরকে অ্যারেস্ট করারও দরকার নেই, নমুনা নেবে, দিয়ে হচ্ছে তাদের ম্যাচ করবে। আমার ধারণা সেটা করে নিয়েছে ওরা, কারণ এরা তো হাতের কাছে আছে। তাদের সাথে ম্যাচ করলে তো বলেই দিত যে হচ্ছে যে আমাদের এটা কন্টামিনেটেড হয়েছে আমাদের স্টাফ দিয়ে, সেটা বলতে পারছে না ওরা। তার মানে এটা মানে যারা নমুনা সংগ্রহ করেছে তারা বাদে অন্য কোনো লোক যাদেরকে ওরা আইডেন্টিফাই করতে পারেনি। তো সেই লোক কারা এটা খোঁজার চেষ্টা করবে না, তার তদন্ত কিসের? তদন্ত সংস্থা মানে হচ্ছে যে এটা তো যা সিবিআই যা তদন্ত করেছে তাতে তো মনে হচ্ছে যে এটা ক্লাস 4 পাস করা ছেলেমেয়েরা সব ওখানে সিবিআইতে চাকরি করে। সিবিআই তদন্তকারী সংস্থাতে মিনিমাম কমন সেন্স থাকলে তো, যে হচ্ছে যে এই এতগুলো ডিএনএ পাওয়া গেছে, একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে, আর কয়েকজনের পাওয়া গেছে, তাহলে এদের ডিএনএগুলো কাদের সেটা তো বের করতে হবে। সেটা বের করতে গেলে কি করতে হবে, যে হচ্ছে প্রথমেই হচ্ছে যে নমুনা সংগ্রহকারীদের আগে করে নিল, তারপরে করতে হবে ওই সিসিটিভিতে 68 জনে যে দেখা গেছে ওই রাত্রে যাদের ওই বিল্ডিংয়ে ডিউটি ছিল, যাদের সাথে ও খাওয়া দাওয়া করেছে, লাস্ট বার ডিনার করেছে ইত্যাদি মেয়েটি, এইসবগুলো, এবং পরের দিনে যাদেরকে ভিডিওতে ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে হচ্ছে যে যারা মৃতদেহের পাশে ঘুরেছে, এই যে ডাক্তার সুশান্ত রায়, অভিক দে ইত্যাদি, বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকেও সন্দেহে ঊর্ধ্বে রাখা যাবে না। ফলে
এদের সবাইকে ডেকে ডেকে ভাই একটা করে স্যাম্পেল নিয়ে নাও, দিয়ে ম্যাচ করো কার সাথে মিলছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো এইটুকু করবে না কেন একটা তদন্তকারী সংস্থা, সে সিবিআই হোক, সিআইডি হোক, কলকাতা পুলিশ হোক, পাড়ার পুলিশ ফাঁড়ি হোক, তো এটাই তো কাজ, তদন্তকারী মানে তো এটা মিনিমাম কাজ। তা এইটা করবে না কেন, এবং এটা না করে কেন হচ্ছে যে তারা ওই চার্জশিট জমা দিয়ে দেবে, ফলে এইটা হচ্ছে যে প্রশ্ন আসছে। দ্বিতীয় আরও অনেকগুলো, আমরা সুপ্রিম কোর্টে পরিবারের পক্ষ থেকে তো প্রায় 50-52-54টা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন বলি তৈরি করা হয়েছে, সেটা আমরা যেমন উত্তর পাওয়া যায়নি। এই 20টার বাইরেও অনেক প্রশ্ন আছে যেগুলো সুপ্রিম কোর্টে পরিবার থেকে যে শেষ আবেদনটা জানানো হয়েছে, সব মিলিয়ে আমার যতদূর মনে পড়ছে বোধহয় 44 কি 54টা প্রশ্ন হবে। তো আরও অনেকগুলি প্রশ্ন আছে, মানে সেই প্রশ্নগুলির কোনো উত্তর যদি না পাওয়া যায় তাহলে আপনি এই ঘটনার পুনর্নির্মাণটা করতে পারবেন না। যা খুশি একটা গাঁজাখুরি গল্প দিলে তো হলো না যে হচ্ছে মেয়েটি গেছিল সেমিনার রুমে শুয়েছিল। একটা প্রশ্ন আমাদের বারে বারে মনে আসছে যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার এত তাড়াহুড়ো কিসে? হ্যাঁ, সেটা হচ্ছে যে কারোরই মাথায় ঢুকছে না, সেটা ঠিকই, কিন্তু যেটা হচ্ছে আগামীকাল রায় বেরোলে সেটা বুঝতে পারবো যে বিচারক কিসের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী বলছেন এবং তাকে সাজা দিচ্ছেন। সেটা রায় বেরোনো অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আগাম জল্পনা কল্পনা করাটা আমাদের দায়িত্বশীল নাগরিক হিসাবে উচিত হবে না। এই জন্যই বলছি যে কালকে রায় বেরোক এবং পুরোটা রায়টা আমরা পড়ে দেখি, তাহলে আমরা সবাই বুঝতে পারবো যে কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে কেন সঞ্জয় রায়কে দোষী বলা হচ্ছে, এবং শুধু সঞ্জয় রায়কে দোষী বলা হচ্ছে কিনা। আমি তো বললাম দুটো সম্ভাবনা, শুধু সঞ্জয় রায়কে যদি দোষী বলে করা হয়, নিশ্চয়ই পরিবারের তরফ থেকে, অভয়ের পরিবার এবং আমরা বৃহত্তর পরিবার মিলে রায়কে চ্যালেঞ্জ করে আমরা হায়ার কোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, বারবার যাব। স্যার, আমি আরেকবার আসবো আপনার কাছে। আপনি যেহেতু একজন চিকিৎসক, ভিসেরা রিপোর্ট সম্পর্কে যদি একটু আমার দর্শক বন্ধুদের বলেন। ভিসেরাল রিপোর্ট বলতে যেটা হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেইগুলোর নমুনা নেওয়া হয়। ভিসেরাল রিপোর্ট আমি যতদূর জানি হয়েছে, ওর পাকস্থলিতে কোনো বিষাক্ত কিছু পাওয়া যায়নি, যে তাকে বিষ মেশানো হয়েছে খাবারে, এরকম কোনো পাওয়া যায়নি। এমনকি ওর যে যৌনাঙ্গ যেটা নেওয়া হয়েছিল, যার মধ্যে ওই সাদা থকথকে চ্যাটচেটে তরল নমুনাটাও ছিল, যার ওজন 151 গ্রাম, যেটা পোস্টমর্টমে লেখা আছে, সেটা বীর্য নয়, এটা রিপোর্ট বলা আছে। কিন্তু বীর্য নয় যদি, তাহলে যোনির ভিতরে আর কি সাদা থকথকে চ্যাটচেটে তরল পদার্থ একটা 31 বছরের হচ্ছে যে মেয়ের যোনির ভিতরে কি থাকতে পারে? তাহলে সেটা কেমিক্যাল অ্যানালিসিস করে বের করতে হবে যে না, ঠিক আছে, ওটা বীর্য নয়, কিন্তু এই আছে। ওরা শুধু বীর্য নয় এইটুকু রিপোর্ট দিয়েছে, জিনিসটা কি সেটা তো বলতে হবে। কোনো ওষুধ, কোনো অন্য কোনো অত্যাচার, আমি ওটা কি সাদা থকথকে তরল হচ্ছে যে ওরা যখন নমুনা নিয়েছে তখনও তরল ছিল, নিশ্চয়ই ওটা সিমেন্টের গোলা নয়, তাহলে জমে যেত। তাহলে হচ্ছে যে ওটা তরল তখনও ছিল, যে মৃতদেহ থেকে যখন হচ্ছে যে ওটা নিয়েছে, ওরা পোস্টমর্টেম করে স্যাম্পেল সন্ধ্যেবেলায় 9 তারিখে সন্ধ্যেবেলায় 6টার পরে হচ্ছে যে পোস্টমর্টেম হয়েছে। ফলে সেটা কি, সেই অ্যানালিসিসটা করতে হবে। এখন বিজ্ঞান এত উন্নত, ল্যাবরেটরিতে অ্যানালিসিস করতে করতে তো বেরিয়ে যাবে যে এটা কী আসলে বস্তুটা। সেই রিপোর্টটা এখনও আসেনি, কিন্তু বাকি যা ভিসেরাল রিপোর্ট হচ্ছে সম্ভবত এসেই গেছে। কিন্তু স্যার, যেটা গতকাল সঞ্জয় রায় যখন বিচারকের সামনে তিনি বলেছেন যে আমাকে ফাঁসানো হয়েছে, আইপিএস অফিসাররা আমাকে ফাঁসিয়েছে, এবং যে ঘটনা প্রিজন ভ্যান থেকে চিৎকার করে তিনি কিছুদিন আগে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, ঠিক একইভাবে তিনি বলেছেন। এবং বিচারক তাকে যখন বলেন যে সোমবার বলতে দেওয়া হবে, তিনি এটাও উদ্দেশ্য করে বলেছেন যে বারবার বলা হচ্ছে আমায় বলতে দেওয়া হবে, কিন্তু বলতে দেওয়া হচ্ছে না। আগামী সোমবার সাজা ঘোষণার আগে তার বলার কথা। এই যে সঞ্জয় রায়কে বারবার বলতে দেওয়া হচ্ছে না, হতে পারে সঞ্জয় রায় একজন অপরাধী, তিনি বুঝতে পারছেন তিনি অপরাধ করেছেন, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু স্যার এই যে তাকে বলতে দেওয়া হচ্ছে না, এর পেছনে কি রহস্য? না, বলতে দেওয়া হচ্ছে না, দেখুন এটা তো বিচারকের দায়িত্ব, তাকে যাতে তার কথা শোনা এবং তার কথা গুরুত্ব দিয়ে শোনা। কারণ দুটো বিষয় কাজ করে। দেখুন, কোনো খুব কম অপরাধী আছে যারা নিজেদের দোষ কবুল করে, নিজেদের নিরপরাধ দাবি করে, সেটা একটা দিক। কিন্তু আরেকটা দিক হচ্ছে, এই যে বললাম ভারতবর্ষের আইনে
যে একজন নিরপরাধও যাতে শাস্তি না পায় সেই জন্য অপরাধীর কথা মন দিয়ে শুনতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ যত বড় অপরাধী হোক তার থাকতে হবে, এটা মানবাধিকার, এটাকে লঙ্ঘন করা যায় না। ফলে হচ্ছে যে জাজ এর আগে শুনেছেন কিনা আমরা জানি না, কিন্তু অন্তত সোমবার শুনবেন। আমার হচ্ছে যে শুনে শুধু শুনলেই হলো না, তার পক্ষে হচ্ছে যে তথ্য প্রমাণও হাজির করতে হবে। তবে আমি যতদূর জানি বিচার প্রক্রিয়া যে 313 ধারা অনুযায়ী সঞ্জয় রায়ের কথা শোনা হয়েছে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি উত্তর দিয়েছেন, সেগুলো রেকর্ডেড হয়েছে একটার পর একটা। বিচারক সরাসরি ওনাকে প্রশ্ন করেছিলেন সঞ্জয়কে, এবং সঞ্জয় উত্তর দিয়েছেন, সেগুলো রেকর্ডেড রয়েছে। ফলে ওর কথা শোনা হয়নি এরকমটা নয়। এরপরেও যদি সঞ্জয় যদি এমন হয়ে থাকে যে তখনও ও শেখানো বলি বলেছে, এখন হচ্ছে যে সাজা হবে বলে মনে হচ্ছে যে অন্য কিছু বলি, তাহলে তো সেটা আলাদা কথা। সেটা 12:30টার সময় আগামীকাল শুনবেন জাজ। যদি তাতে সারবত্তা কিছু থাকে, শুধু বললেই তো হবে না যে আমাকে আইপিএস ফাঁসাচ্ছে বা ইত্যাদি, তার তরফে কিছু তথ্য প্রমাণ তোকে দিতে হবে। এবং হচ্ছে যে যদি সমস্ত তথ্য প্রমাণ ওর বিরুদ্ধে যায়, সিবিআই যে তথ্য প্রমাণ জোগাড় করেছে, আর ও নিজে যদি ওর বক্তব্যের সমর্থনে কিছু না বলতে পারে, তাহলে ও সাজা পাবে। সুতরাং আমাদের রায়ের জন্য অপেক্ষা করতে হবে কালকে। একেবারেই। স্যার, সঞ্জয় রায়ের যাবজ্জীবন না ফাঁসি কি হতে পারে, মানে যে পরিস্থিতিতে এই ঘটনাগুলো ঘটেছে, কি মনে হয় আপনার কোনো অনুমান? দেখুন, অনুমান আলাদা। আমাদের দেশের সংবিধানে আমাদের যে আইন, পুরনো আইন এবং নতুন আইন, ভারতীয় ন্যায় সংহিতা, তাতে ফাঁসির সংস্থান আছে। কিন্তু অধিকাংশ দেশে, বিশ্বের অধিকাংশ দেশে, সভ্য দেশে মৃত্যুদণ্ডের সাজা উঠে গেছে, এটা জানেন বোধহয়। যে মৃত্যুদণ্ড মানে কতগুলো সভ্য মানুষ একটা অপরাধী হোক আর যাই হোক, একজন আরেকজন মানুষকে সংগঠিতভাবে হত্যা করছে, মৃত্যুদণ্ড দেওয়া মানে তো তাই। সেইটা সভ্যতার নিরিখে ঠিক নয়। ফলে অনেক দেশই মৃত্যুদণ্ড রদ করে, মানে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, এটাকেই সর্বোচ্চ শাস্তি বলে হচ্ছে তারা সেই সব দেশগুলি মনে করে। এবং তার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও আছে। আমাদের দেশে কিন্তু এখনও ফাঁসির সংস্থান রয়েছে। সর্বোচ্চ শাস্তি যদি বলি তাহলে ফাঁসি বোঝায়, দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এখন কোনটা দেবে সেটা আমরা জানি না, তবে সেটা নির্ভর করছে বিচারকের উপরে। কিন্তু এখানে যা হবে সেটাই তো হবে না নিশ্চয়ই। আমার ধারণা যে হচ্ছে যে কালকে যদি সাজা পায়ও, সর্বোচ্চ সাজা বা দ্বিতীয় সর্বোচ্চ সাজা যাই হোক না কেন, হায়ার কোর্টে অ্যাপিল করবে সঞ্জয় রায়ের পরিবারের পক্ষ থেকেও। সুতরাং শেষ পর্যন্ত গিয়ে কি সাজা কি দাঁড়াবে আমরা কামদুনি মামলায় কি দেখলাম। এই যে বিনীত গোয়েল সাহেব, যিনি পুলিশ কমিশনার ছিলেন, উনি তো ছিলেন বোধহয় ইয়েতে সামদুনি মামলার সময়, তিনি ওখানে ছিলেন। মামলা এমনভাবেই সাজিয়েছিলেন যাতে হাইকোর্টের সমস্ত অপরাধীরা ছাড়া পেয়ে যায়, তাই পেয়ে হচ্ছে সাজা তো পায়নি কেউ। এবং যদি দেখেন গত 10-12 বছর ধরে যে কটা হচ্ছে যে বড় বড় অপরাধ হয়েছে, কজন অপরাধী শেষ পর্যন্ত সাজা পেয়েছে, সেভাবেই সাজানো। এবং যে হাইকোর্টে গিয়ে তারা স্ট্যান্ড করতে পারে না, তদন্তকারী সংস্থা সিবিআইও তো কটা গিয়ে স্ট্যান্ড করতে পারছে, যাদেরকে অ্যারেস্ট করছে, দুর্নীতি মামলা যাদের অ্যারেস্ট করেছে। আপনি বলুন তো, গরু পাচার মামলায় যিনি জামিন পেয়েছেন, কি যুক্তিতে জামিন পেয়েছেন? তার বাংলায় লেখা স্টেটমেন্টটা ইংরাজিতে অনুবাদ হয়নি। আপনাকে দিলে আপনি আধ ঘন্টায় করে দেবেন, আরেকজনকে দিলে 15 মিনিটে করে দেবে, আমাকে দিলে হয়তো আমি আরেকটু বেশি সময় নেব, 40 মিনিট নেব বা কম নেব। কিন্তু যেটা হচ্ছে যে এইটা ইংরাজি অনুবাদ হয়নি বলে, 1 বছর ধরে হয়নি বলে ও ছাড়া পেয়ে গেল। তো আমাদের আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। আর হচ্ছে আইনের ফাঁকগুলো ভালো জানেন যারা এইসব নানা রকম অনাচার করেন, তারা খুব ভালো করে জানেন যে আইনের ফাঁক দিয়ে কীভাবে অপরাধীদের বাঁচাতে হয়। তো যদি এরকম কিছু হয়ে থাকে, কোনো আইপিএস অফিসার সঞ্জয় রায়কে এইসব আইনের ফাঁক দিয়ে বাঁচিয়ে নেব ভেবে হচ্ছে যে ওকে ফাঁসিয়েছেন, তাহলে গল্প আলাদা। আর যদি ও সত্যিই অপরাধী হয়ে থাকে, তাহলেও সিবিআই যেভাবে সাজাচ্ছে, শুধুমাত্র যদি ডিরেক্ট এভিডেন্স না থাকে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরে বেস করে যদি লোয়ার কোর্ট থেকে সাজা দেওয়া মানে ঘোষণাও হয়, তাহলেও হায়ার কোর্টগুলোতে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে সেটা লঘু হয়ে যাবার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। সবশেষে যেটা বাকি রইল, যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা,
যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থার দিকে আমরা প্রত্যেকে সবসময় তাকিয়ে থাকি এবং যে কোনো ঘটনা ঘটলে আমরা সবাই বলি যে সিবিআই তদন্ত চাই, কিন্তু সেই সিবিআই তদন্তের মধ্যে আপনি যেগুলো উল্লেখ করে বললেন যে এতগুলো ফাঁক রয়ে গেল, সেই জায়গাটা মানে কতটা ভরসাহীনতার জায়গা তৈরি করলো? এইটা মানুষ বুঝতে পারছে এখন যে সিবিআইকে রাজনৈতিকভাবে পরিচালনা করছে কেন্দ্রের শাসক দল, আর রাজ্যের শাসক দলের সাথে কেন্দ্রের শাসক দলের যে গোপন বোঝাপড়া, গোপন না প্রকাশ্যই এখন হয়ে গেছে, যেটাকে সোজা বাংলায় সেটিং বলে সাধারণ মানুষ, সেই বোঝাপড়ার কারণে এই দুয়ের রাজনৈতিক দর্শন এক এবং এদের উৎসও এক। এই যে বর্তমান শাসক দলটা আমাদের রাজ্যে তারা 97-98 সালে তৈরি হয়েছিল যখন, তখন যারা তৈরি করতে মদত মানে যারা মদত দিয়ে তৈরি করেছিলেন, আর কেন্দ্রের যে শাসক দল তাদের এই একই জায়গা থেকে তাদের উৎস, দর্শন, তাদের ভাবনা চিন্তা, তাদের রাজনীতি সবটাই হচ্ছে যেহেতু একই সেই উৎস থেকে, ফলে হচ্ছে যে এই দুয়ের একটা গোপন বোঝাপড়া সবসময়ই রয়েছে। এবং এই বোঝাপড়ার জেরে বিশেষ করে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে অবস্থানে তারা রয়েছে, যে নড়বড়ে যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, এখানকার শাসক দলের এমপিদের সমর্থন দরকার হতে পারে, ফলে হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে শুধু নয়, গত 10-12 বছর ধরে সিবিআই আমাদের এখানে কোনো তদন্তই সঠিকভাবে করলো না, করতে দেওয়া হলো না তাদের। সিবিআইকে প্রথম কথা হচ্ছে যে সিবিআই সবাই ভাবছেন সিবিআইও আমাদের ওই হাসপাতালগুলোর মতোই, সেখানেও কত পার্সেন্ট লোক অফিসার ভ্যাকেন্সি, কত পার্সেন্ট স্টাফ ভ্যাকেন্সি আছে, যদি খোঁজ নেন তাহলে জানতে পারবেন। তারপরেও যে কটা জন অফিসার আছে তারা যদি হচ্ছে যে এমনকি সৎ ভালো অফিসারও হয়, তাকে সেখানেও থ্রেট কালচার, শুধু কলকাতা পুলিশে থ্রেট কালচার তা তো না, সিবিআইও থ্রেট কালচার। ফলে যেটা হচ্ছে সিবিআইকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেন যারা, তারা নির্দেশ দিচ্ছে যে এখানে দুর্নীতি, ওই ঠিক আছে একটু ধরবো করো কিন্তু ধরো না, এটা হচ্ছে যে একটু জলকেলি করো, ওই ধরবো করো সখী কিন্তু ধরো না, এরকম একটা ব্যাপার সেই রকমই করছে সবকটা দুর্নীতির মামলায় হচ্ছে। আরজিকর মামলাতেও সেই জন্য কলকাতা পুলিশ তদন্তের নামে যে নাটক করলো, সেই নাটকেই শিলমোহর দিচ্ছে সিবিআই এখনও পর্যন্ত। সেই জন্যই তারা ওই 900 ঘন্টার ফুটেজে একা সঞ্জয় রায় ছাড়া বাকিদেরকে কুড নট বি আইডেন্টিফাইড। আরে বাবা, কুড নট বি আইডেন্টিফাইড মানে তুমি চিনতে পারো নি, তুমি সিবিআইয়ের অফিসার, তুমি হয়তো বাইরে থেকে এসছো, তুমি হাসপাতালের স্টাফদের সাথে বসো, হাসপাতালের ডাক্তারও কেউ নেই, সবকটাই কি বাইরের লোক ছিল যে চেনা যায়নি? কেউ তো হাসপাতালের ডাক্তার ছিল, একজন স্টেথো নিয়ে এসছে অ্যাপিয়ারিং অ্যাজ টু বি আ ডক্টর, তাহলে ডাক্তার সেজে কেউ ঢুকেছিল নাকি হাসপাতালে? কেউ যদি হয় হাসপাতালে সুপার বলে দেবে, তো চিনিয়ে দেবে। ওই যে 900 ঘন্টায় যারা এসছিল তার মধ্যে লেখা আছে গলায় স্টেথো নিয়ে ডাক্তার মনে হচ্ছে এরকম একজন, কিন্তু পাশে কমেন্ট লেখা কুড নট বি আইডেন্টিফাইড। তাহলে অন্তত ডাক্তারটাকে তো চিনতে পারবে, হাসপাতালের সুপার তো চিনিয়ে দেবে কোন ডাক্তার, চেস্টের ডাক্তার না গাইনির ডাক্তার, সিনিয়র ডাক্তার না জুনিয়র ডাক্তার, কি নাম কি পদবি, সেটা তো হাসপাতাল অথরিটি চিনিয়ে দেবে। সেটুকুও কোর্টে পেশ করেছে কুড নট বি আইডেন্টিফাইড বলে, একমাত্র সঞ্জয় রায় ছাড়া কাউকে। আসলে কলকাতা পুলিশ যা দিয়েছিল সিবিআই সেই কপিটাই জমা দিয়েছে। সিবিআই ওই ফুটেজের আর একজনকেও অতিরিক্ত কাউকেই ওরা আইডেন্টিফাই করবার প্রয়োজন মনে করেনি, তাগিদ অনুভব করেনি। তার কারণ ওদেরকে বলাই হয়েছে সেরকম করে যে তুমি এটা করবে না, এমন করবে না যাতে রাজ্য সরকার বিপদে পড়ে। এইটা মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে, এবং এই পরিষ্কার হয়ে গেছে বলেই মানুষ বুঝতে পেরে গেছে যে শুধু আইনের লড়াই যা চলবে, তার পাশাপাশি রাস্তার লড়াইটা ছাড়া চলবে না। ওই জন্যই সারা পশ্চিমবাংলার কোণে কোণে এই বিচার নিয়ে যে অসন্তোষ, এই কালকে রায়ের দানের পরেও বুঝতে পারবেন। গতকালকে যখন দোষী বলে সাব্যস্ত করা হয়েছে, তখন শিয়ালদা আদালত চত্বরে প্রতিবাদী মানুষের মেজাজ দেখেছেন। আগামীকালও থাকবে, আরও বেশি সংখ্যায় মানুষ থাকবে, এবং হচ্ছে প্রতিবাদী মানুষ আরও বেশি সংখ্যায় কালকে প্রতিবাদ জানাবে, বলবে যে একা সঞ্জয় নয়, সন্দীপ হোক, সঞ্জয় রায় হোক, সব দোষীরা যাতে শাস্তি পায় সেই দাবি কালকে তুলবে। এবং শুধু কালকে নয়, যতক্ষণ না সুবিচার ছিনিয়ে আনতে পেরেছে, বাংলার রাজপথ থেকে আলপথে এই প্রতিবাদ মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হবে। অনেক ধন্যবাদ স্যার। একেবারেই তাই, আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি আগামীকালের দিকে। বিচারক যা রায় দেবেন সেটাই সকলকে মাথায় পেতে নিতে হয়। তার কারণ হচ্ছে যে আমরা কেউই জানি না যে বিচারক কী রায় দেবেন, সঞ্জয় রায়ের ফাঁসি না যাবজ্জীবন, যাই হোক। কিন্তু মহামান্য বিচারকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগরিক সমাজের কিন্তু মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে, সেই প্রশ্নের নিরসন কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের মাধ্যমে
এখনও পর্যন্ত মেলেনি। তাই মানুষের মনে সেই সমস্ত প্রশ্নগুলোই আগামী দিনে সুবিচার এনে দেয় কি না সেটাই আমাদের সময়ের অপেক্ষা। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগীদেশের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।